হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আই হোপ প্রত্যেকে ভালো আছো। তো স্টুডেন্ট, আজকের ক্লাস আমরা ক্লাস 11 এর যে সপুষ্পক উদ্ভিদের অঙ্গ সংস্থান মানে মরফোলজি যে চ্যাপ্টার শুরু করেছিলাম তার মধ্যে চ্যাপ্টার 5 ছিল ওটা। তো সেই চ্যাপ্টারের আমরা ফার্স্ট ক্লাস কমপ্লিট করেছিলাম। একটা বেসিক ধারণা আমি তোমাদের দিয়েছিলাম যে কিভাবে আমাদের উদ্ভিদের মধ্যে যে মানে কাণ্ড, মূল যেটাকে আমরা হচ্ছে বিটপতন্ত্র বলি, তো এগুলো, তারপরে মূল বা মূলতন্ত্র যেটাকে বলা হয়, এগুলো আমাদের কিভাবে ফর্ম করে বা গঠিত হয় সেগুলোর একটা বেসিক আইডিয়া দিয়েছিলাম এবং বলেছিলাম এগুলো সাধারণত যেহেতু বীজ থেকেই হয়, তাহলে বীজের কোন অংশ থেকে হচ্ছে মূল পরিণত হচ্ছে, কোন অংশ থেকে কাণ্ড তৈরি হচ্ছে, এগুলোর ধারণা আমরা আগের ক্লাসে দিয়েছিলাম। যারা দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিও, অথবা তোমরা প্লে লিস্টে গিয়েও দেখতে পারো। ঠিক আছে, তো আজকে ক্লাস হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস এবং এখানে আমরা শুরু করব তার পরের পার্ট। এবং মেইনলি আমরা বলেছিলাম যে প্রত্যেকটা যেহেতু আমরা আলাদা আলাদা পার্ট কমপ্লিট করব ভিডিওর মাধ্যমে, লাইক হচ্ছে কাণ্ড করব, মূল করব, বীজ করব, ফল করব, পাতা করব, ফুল করব, এরকম আলাদা আলাদা ভিডিওর পার্ট হবে। তো সেই কারণে আজকে ক্লাস আমরা যেটা শুরু করবো সেটা হলো মূল। ওকে, তো মাটির নিচের অংশ বা মূল। তো তোমরা প্রত্যেকেই হেডিং দেবে মূল বা রুট। ওকে, মূল বা হচ্ছে রুট সিস্টেম। আচ্ছা, মূল তন্ত্র বা রুট সিস্টেম। আচ্ছা চলো, আমরা যেহেতু মূল লিখছি তো এখানে আমরা মূল বা রুট লিখে দিই। তো এখানে মূল, এটা হচ্ছে আমাদের আজকের টপিক। তো দেখো, মূলের মধ্যে আমাদের প্রথম কিছু বৈশিষ্ট্য জানতে হবে। তো সেই কারণে উপরে প্রত্যেকে হেডিং করবে বৈশিষ্ট্য, যেগুলো প্রত্যেকটা মূলেই সাধারণ বৈশিষ্ট্য। এই সাধারণ বৈশিষ্ট্যগুলো আমাদের ফার্স্টে মাথায় রাখতে হবে, তারপরে আমরা তাদের শ্রেণীবিভাগ আছে সেগুলোতে যাব। তো দেখো, মূল প্রধানত আমরা কি জানি, মাটির নিচের অংশ। তাহলে আমরা 1 নম্বর দিয়ে লিখব মূল মাটির নিচের অংশ, মাটির নিচের অংশ, তাই না? মূল কোথাকার অংশ? মাটির নিচের অংশ উদ্ভিদের। ঠিক আছে, মূল মাটির নিচের অংশ। আচ্ছা, এখানে উদ্ভিদ কথাটা একটু লিখে দাও, শুনতে ভালো লাগবে। মূল উদ্ভিদের মাটির নিচের অংশ, যা অভিকর্ষের অনুকূলবর্তী, অভিকর্ষের অনুকূলবর্তী, আচ্ছা, এবং আলোর প্রতিকূলবর্তী। ঠিক আছে, মানে কি, আলোর প্রতিকূলে হচ্ছে বৃদ্ধি ঘটে মূলে, কিন্তু অভিকর্ষের অনুকূলে বৃদ্ধি ঘটে। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে যে মূল আমাদের মাটির নিচের হচ্ছে উদ্ভিদের মাটির নিচের অংশ, যার বৃদ্ধি অভিকর্ষের অনুকূলে ঘটে এবং উপর মানে এছাড়া হচ্ছে আলোর প্রতিকূলে ঘটে। আলো যেদিকে হচ্ছে থাকে তার বিপরীত দিকে মূল বৃদ্ধি ঘটে। ঠিক আছে, বা মূলের বৃদ্ধি ঘটায়। তারপরে 2 নম্বর পয়েন্ট লেখো, মূলের থেকে শাখা মূলগুলি, মূলের থেকে শাখা মূলগুলি, মূলের থেকে যে শাখা মূল, সেই শাখা মূলগুলি অন্তর্জনিষ্ণুভাবে উৎপত্তি লাভ করে। অন্তর্জনিষ্ণুভাবে, যেটার ইংলিশ টার্মটা একটু তোমরা লিখে রাখবে, এন্ডোজেনাসলি। ঠিক আছে, এন্ডোজেনাসলি। ঠিক আছে, এন্ডোজেনাসলি মানে কি, এর ভিতর দিক থেকেই হচ্ছে আমাদের মূলের যে শাখা মূল সেগুলো উৎপত্তি লাভ করে। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে মূলের থেকে শাখা মূলগুলি অন্তর্জনিষ্ণুভাবে উৎপত্তি লাভ করে। এবার 3 নম্বর পয়েন্ট লেখো। তারপরে 3 নম্বরে লেখো, মূলের মধ্যে বা মূলে সাধারণত ক্লোরোফিল থাকে না। সাধারণত, কারণ কিছু মূল আছে তাদের ক্লোরোফিল থাকে, তাই মূলে সাধারণত ক্লোরোফিল থাকে না। আর ক্লোরোফিল থাকে না মানে বুঝতে পারছো, এরা সালোক সংশ্লেষ করতে পারবে না। ঠিক আছে, মূলে সাধারণত ক্লোরোফিল থাকে না। তারপরে 4 নম্বর পয়েন্ট লেখো, মূল থেকে উৎপন্ন মূলরোম বহির্জনিষ্ণুভাবে, এই জায়গাটাও খেয়াল করতে হবে, বহির্জনিষ্ণু, যেটা আগে আমরা অন্তর্জনিষ্ণু বললাম সেরকম ভাবেই এখানে বহির্জনিষ্ণু, যেটাকে আমরা এক্সোজেনাসলি বলা হয়। ঠিক আছে, বহির্জনিষ্ণু বা এক্সোজেনাসলি, EXOGENOUSLY। ঠিক আছে, এক্সোজেনাসলি। তো মূল থেকে উৎপন্ন মূলরোম বহির্জনিষ্ণু ভাবে উৎপন্ন হয়।
তার মানে মূল থেকে আমাদের যে মূলরম সৃষ্টি হয় সেগুলো কেমন হয়, বাইরের দিক থেকেই উৎপন্ন হয়। ঠিক আছে, একটা জাস্ট বেসিক ডেমো তোমরা হচ্ছে খাতায় রাখতে পারো, যে এখানে প্রধান মূল যেগুলো, মানে প্রধান মূল যেটা, তার থেকে যে শাখা মূল, সেগুলো কিন্তু এইভাবে ভিতর থেকেই হচ্ছে উৎপন্ন হয়। ঠিক আছে, ভিতর থেকে এইভাবে উৎপন্ন হয়। কিন্তু এর নিচের দিকে আমরা যদি চলে আসি, আমরা আর এদিকের পার্ট আঁকছি না, নিচের দিকে যদি আমরা চলে আসি তাহলে এখান থেকে অনেক মূলরম সৃষ্টি হয়। তো এই মূলরম গুলো কিন্তু বাইরের দিক থেকেই সৃষ্টি হয়। ঠিক আছে, একদম ভিতরের সাথে এর কোনো সম্পর্ক থাকে না। তো এই জিনিসটাই এখানে বলা হয়েছে, যে এখানে মূল থেকে যে মূলরম সৃষ্টি হয় এগুলো আসলে কিন্তু বহির্জনিষ্ণু ভাবে হয়, আর যেগুলো হচ্ছে শাখা মূল হয় সেগুলো কিন্তু আসলে অন্তর্জনিষ্ণু, মানে একদম ভিতরের সাথে এর যুক্ত থাকে। ঠিক আছে, ভিতর থেকে এটা কানেক্টেড থাকে। তারপরে এবার 5 নম্বর লেখো, মূলে জাইলেম এবং ফ্লোয়েম, মূলে জাইলেম ও ফ্লোয়েম। তো আশা করি এটা শুনেছো তোমরা, জাইলেম ফ্লোয়েম। তো এখানে মূলের জাইলেম ও ফ্লোয়েম পৃথকভাবে অবস্থান করে, পৃথকভাবে অবস্থান, পৃথকভাবে অবস্থান করে। ঠিক আছে, তাহলে মূলের মধ্যে জাইলেম ফ্লোয়েম কিভাবে অবস্থান করে, পৃথক আলাদা আলাদাভাবে অবস্থান করে। ঠিক আছে, এবার খেয়াল করো এদের মধ্যে জাইলেম বলা হচ্ছে, জাইলেমের মধ্যে একটা বিশেষ গঠন দেখা যায়। ঠিক আছে, নিচে হচ্ছে লেখো 6 নম্বর পয়েন্ট, মূলের জাইলেম। তো মূলের মধ্যে এই যে জাইলেম দেখা যায়, জাইলেম এক্সার্ক, এক্সার্ক প্রকৃতির। আচ্ছা, এর ইংলিশ টার্মটাও লিখে রাখো পাশে, এক্সার্কের EXERCH। ঠিক আছে, এক্সার্ক প্রকৃতির। আচ্ছা, তো এই হচ্ছে 6টা আমাদের প্রধান পয়েন্ট, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এছাড়া আরো কিছু পয়েন্ট হতে পারে, যেমন হচ্ছে মূলের মধ্যে পাতা, ফুল, ফল এগুলো উৎপন্ন হয় না, বা মূলের মধ্যে পর্ব, পর্ব মধ্যে এগুলো থাকে না, যেগুলো আমরা কাণ্ডতে পাবো। ঠিক আছে, তো এখানে আমাদের মনে রাখতে হবে তোমাদের, এখানে এই যে বৈশিষ্ট্যগুলো আমরা 6টা লিখলাম এগুলো প্রধান বৈশিষ্ট্য। যেহেতু আমাদের এমসিকিউ আসবে সেই জন্য মুখস্থ করার কিছু নেই, তবে জিনিসটা একটু নিজেদেরকে দেখে রাখতে হবে যাতে এমসিকিউ আসলে আমরা জিনিসগুলো অ্যাটেন্ড করতে পারি। ঠিক আছে, আর নিজেদেরকে রিভাইজ করতে হবে বারবার। ঠিক আছে, তো পুরো জিনিসটাকে তোমরা পজ করো, করে পুরোটাকে নোট ডাউন করো, দেন আমরা চলে আসবো মূলের বাকি অংশগুলো। আরো কিছু জিনিস এখানে খেয়াল করো তোমরা, এখানে তোমরা কিছু টার্ম পাবে, যেরকম এখানে এক্সাক্ট পেয়েছো, এন্ডোজেনাসলি, এক্সোজেনাসলি, এরকম কিছু টার্ম তোমরা পাবে, যে টার্মগুলো কিন্তু আসলে তোমাদের এরপরে যখন আমরা মানে অ্যানাটমি নিয়ে দেখবো, এটা তো যেহেতু আমরা মরফোলজি দেখছি, মানে বাইরের দিক থেকে একটা উদ্ভিদের যে মূল সেটা কেমন দেখতে হয়, তার কি কি থাকে বৈশিষ্ট্য, তার ভিত্তিতে আমরা এই চ্যাপ্টারটা কমপ্লিট করবো। কিন্তু এর পরের চ্যাপ্টারে যেটা আছে অ্যানাটমি, অ্যানাটমি বা আমাদের শারীর স্থানিক, মানে ভিতরের দিক থেকে গঠন কেমন থাকে, সেই চ্যাপ্টারটা যখন দেখবে তখন এই টার্মগুলো আরো বেটার ভাবে ক্লিয়ার হবে। কারণ ওখানে আমরা কিন্তু একটা মূলের মধ্যে, একটা কাণ্ডের মধ্যে অ্যারেঞ্জমেন্ট কিভাবে হয়, মানে আমাদের জাইলেম কিভাবে থাকে, ফ্লোয়েম কিভাবে থাকে, এগুলো আমরা ডিটেইল জানবো, তখন কিন্তু ওটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো আপাতত তোমরা পজ করে পুরোটাকে নোট ডাউন করে নাও। আচ্ছা, এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে উপরে তোমরা মূল বলে একটা পয়েন্ট লিখবে। ঠিক আছে, মানে এরকম একটা পয়েন্ট করে দেবে, কারণ মূলকে কত রকম ভাবে ভাগ করা যায় সেটা আমরা দেখবো। ঠিক আছে, তাহলে এখানে তোমরা হচ্ছে মূল লিখে এটাকে দুটো ভাগে ভাগ করে দেবে। ওকে, উপরে যে হেডিং দিয়েছো সেটা নয়, কিন্তু এটা আলাদা করে এইটা বৈশিষ্ট্য লেখার পরে করবে আবার। ঠিক আছে, তো এখানে যেহেতু আমি একটু ফাঁকি মারলাম, কারণ আমি আর লিখলাম না, আমার লেখা আছে বলে, তো এখানে মূলকে সাধারণত আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা, যেটা আগের ক্লাসে আমি বলেছিলাম, প্রধান মূল বা স্থানিক মূল বলা হয়, প্রধান মূল বা স্থানিক মূলও বলা হয়। ঠিক আছে, প্রধান মূল বা স্থানিক মূল, বা এটাকে বলতে পারো পার্মানেন্ট রুট। ঠিক আছে, আচ্ছা তোমরা প্রধান মূল আর নিচে স্থানিকটা তোমরা নয় লিখে রাখো, বা হচ্ছে বই থেকে পড়বে। আর পার্মানেন্ট, ইংলিশটা লিখতে বলছি পার্মানেন্ট। ঠিক আছে, পার্মানেন্ট রুট। কেন বলছি তোমাদের ইংলিশটা লিখতে, তার কারণ আছে, কারণ ইংলিশটা আলটিমেটলি কিন্তু এরপরে তোমাদের কাজে লাগবে। সেই কারণে এখন বাংলা শিখছো, যারা বিশেষ করে নিটের জন্য প্রিপেয়ার নেবে তারা কিন্তু অবশ্যই ইংলিশ টার্মগুলোকে দেখো। কারণ তোমরা বাংলা মিডিয়াম মানে এই নয় যে তোমরা পিছিয়ে পড়েছো বা কিছু, বাংলা মিডিয়াম মানে তোমাদের একটা স্ট্রংনেস এটাই যে তোমরা জিনিসটাকে বাংলা এবং ইংলিশ দুটো ভার্সনেই জানো। ঠিক আছে, এবং তার জন্য তোমাদের এখন থেকে নিজেদের বইয়ের সাথে সাথে প্রত্যেকটা জিনিস যতগুলো ম্যাক্সিমাম পসিবল সেগুলো তোমরা ইংলিশের সাথে সাথে বাংলাটা পড়বে। ঠিক আছে, লেখার সময় বাংলাই লিখছো তোমার স্কুল এক্সামে, বাট হচ্ছে তোমাকে ইংলিশটাও তার সাথে সাথে জানতে হবে। ওকে, তাহলে এখানে প্রধান মূল বা পার্মানেন্ট রুট বলা হয় অস্থানিক মূল, এটাকে বলা হয় অ্যাডভেন্টিসিয়াস রুট, অ্যাডভেন্টিসিয়াস, TITIOUS, অ্যাডভেন্টিসিয়াস রুট। ঠিক আছে, স্পেলিংটা খেয়াল করবে, ADVENTITIOUS, অ্যাডভেন্টিসিয়াস। তো দেখো প্রধান মূলের মধ্যে আর আমরা কোনো ভাগ দেখবো না, কিন্তু অস্থায়ী মূলের মধ্যে আরো হচ্ছে 3 রকমের ভাগ দেখা যায়, সেগুলো আমরা এখানে নোট ডাউন করবো। তো এখানে অস্থায়ী মূলটাকে আমরা 3টে ভাগে ভাগ করে দেবো, 1টা 2টো 3টে। অস্থায়ী মূলের মধ্যে 3 রকম ভাগ দেখা যায়, কি কি? এক হচ্ছে গুচ্ছ মূল,
তো লিখে রাখো এটা গুচ্ছ মূল। লেখো পত্রজ মূল। প্রত্যেকের আমরা উদাহরণগুলো দেখব। পত্রজ মূল। আর লাস্ট লেখো কাণ্ডজ মূল, মানে কাণ্ড থেকে উৎপন্ন হয়, কাণ্ডজ মূল। ঠিক আছে, তাহলে দেখো গুচ্ছমূল। গুচ্ছমূলটা আসলে কি, দেখো অস্থানিক মূল যেটা, এটা কিন্তু প্রথমে থাকে না, কারণ আমরা কি দেখেছি বীজ থেকে যে মূল সৃষ্টি হয় সেখানে কিন্তু একটাই মাত্র ভ্রূণ মুকুল থাকে, তাই না, সরি ভ্রূণ মূল থাকে। এবার এই ভ্রূণ মূলটা কিন্তু আসলে আমাদের প্রধান মূল আকারেই সৃষ্টি হয়। কিন্তু কিছু উদ্ভিদ আছে যেরকম বিশেষ করে একবীজপত্রীদের ক্ষেত্রে এদের এই যে প্রধান মূল সেটা মারা যায়। মারা যাওয়ার পরে সেখান থেকে, বিশেষ করে আমরা যদি ধান গাছের ক্ষেত্রে লক্ষ্য করি, তাহলে দেখো ধান গাছের যে বীজ থাকে এখান থেকে নর্মালি হচ্ছে একটা নিচের দিকে একটা উপরের দিকে যায়। এবার এটা প্রধান মূল আকারেই কিন্তু হচ্ছে ডেভেলপ করে, ঠিক আছে, এর থেকে হচ্ছে এরকম রোয়া রোয়া থাকে। কিন্তু পরবর্তীকালে এই যে মূলটা এটা মারা যায়, যাওয়ার ফলে এখান থেকে অসংখ্য এরকম রোয়া মতো বের হয় এবং এখানে যখন ধান গাছ সৃষ্টি হয়, আলটিমেটলি যখন এখানে আমাদের চারা গাছটা উপরের দিকে সৃষ্টি হয়। ঠিক আছে, এখানে খুব ভালো ড্রয়িং হচ্ছে না আমি জানি, বাট এখানে খেয়াল করো এখানে আর কিন্তু প্রধান মূল নেই, অনেকগুলো সুতোর মতো মূল আমরা দেখতে পাচ্ছি, এটা আরো বেশি জটিল হয়ে যায়। তো এই মূলটাকে বলা হয় গুচ্ছ মূল। তাহলে এটা সাধারণত আমাদের ধান, গম, ভুট্টা এদের ক্ষেত্রে এই প্রকৃতির মূল হচ্ছে দেখা যায়, যেটাকে বলা হয় গুচ্ছ মূল। বোঝা গেল? তাহলে আলটিমেটলি কোথা থেকে সৃষ্টি হচ্ছে, সব প্রধান মূল, মানে প্রথমে সব একটাই অংশ থাকছে যেটা আমাদের ভ্রূণ মূল থেকে সৃষ্টি হচ্ছে, তার মধ্যে কিছু প্রধান মূল হিসেবে থেকেই যাচ্ছে, আর কিছু আছে প্রধান মূল মারা যাওয়ার পরে সেখান থেকে গুচ্ছ আকারে হচ্ছে মূল সৃষ্টি হয়। তো এটাকেই বলা হয় আমাদের গুচ্ছ মূল। ওকে, তারপরে চলে আসো পত্রজ মূল। পত্রজ মূল কি, পাতা থেকে যখন মূল সৃষ্টি হয়, লাইক হচ্ছে পাতা থেকে তোমরা উদ্ভিদ সৃষ্টি হওয়ার কথা শুনেছো তোমরা, যেমন তোমরা পাথরকুচির নাম শুনেছো, বিগোনিয়া নাম শুনেছো। তো পাথরকুচি, বিগোনিয়া এরা কিন্তু সবাই পত্রজ মূল হচ্ছে দেখা যায়। কারণ কি, এদের থেকে উদ্ভিদ সৃষ্টি হচ্ছে, তার মানে কি পাতার মধ্যেই তো মূলটা থাকছে, তাই না, পাতা থেকে মূলও সৃষ্টি হচ্ছে, কাণ্ডও সৃষ্টি হচ্ছে, তার মানে আলটিমেটলি কি পত্রজ মূল এখানে দেখা যায়। ওকে, পাতা থেকে উদ্ভিদ সৃষ্টি হয় এবং সেক্ষেত্রে মূল থাকার জন্য আমরা বলতে পারি এদের পত্রজ মূল দেখা যায়। এরপরে চলে আসছে কাণ্ডজ মূল। কাণ্ডজ মূল মানে কি, কোনো গাছের কাণ্ড থেকে হচ্ছে মূল সৃষ্টি হয়, কাণ্ড থেকে শাখা পোশাকা তো বের হতে পারে কিন্তু তার সাথে সাথে মূলও বের হচ্ছে। লাইক হচ্ছে কলম করলে আমরা কি করি, গাছের পার্টিকুলার একটা জায়গা কেটে সেই জায়গাটাকে আমরা মাটি বা কিছু দিয়ে চাপা দিয়ে রাখলে ওই জায়গা থেকেই মূল সৃষ্টি হয়, তাহলে কি কাণ্ড থেকে মূল সৃষ্টি হচ্ছে। তাহলে এইগুলোকে আমরা কাণ্ডজ মূলের মধ্যে ধরবো। তো এখানে তোমরা নিচে একটুখানি উদাহরণগুলো লিখে রাখো। প্রধান মূলের ক্ষেত্রে উদাহরণে হচ্ছে লিখে রাখো আম, জাম, কাঁঠাল, যা যা তোমরা নর্মালি দেখতে পাও। তো এখানে তোমরা ইচ্ছে মতো নামও লিখতে পারো, শুধু দেখবে তাদের জন্য গুড়ি হয়, কারণ সেগুলো গুড়ি হলে তবেই কিন্তু সাধারণত তাদের মানে প্রধান মূল দেখা যাবে। ওকে, তাহলে আম, জাম, কাঁঠাল এগুলো আমি আমার কিছু মোটামুটি পছন্দের নাম বা বলতে পারো সামনে এসছে তাই লিখে দিয়েছি। এবার গুচ্ছমূলের মধ্যে নিচে উদাহরণ দিয়ে লিখছো, উদাহরণ দিয়ে ধান, গম এদের গুচ্ছমূল দেখা যায়। পত্রজ মূল লিখে রাখো নিচে পাথরকুচি, পাথরকুচি আর বিগোনিয়া, এগুলো প্রত্যেকটার মধ্যে সাইন্টিফিক নেম জানতে হবে, এগুলো আমরা পরের দিকে দেখবো। ঠিক আছে, বিগোনিয়া, কারণ কি সাইন্টিফিক নেম থেকেও কিন্তু কোয়েশ্চেন আসে, সেই কারণে। আচ্ছা, এখানে তোমরা এইভাবে উদাহরণ লিখতে পারো, কারণ এখানে অনেকটা নাহলে জায়গা নষ্ট হবে, তো উদাহরণ লিখে পরপর নিচে লিখতে পারো। এদিকে ধান, গম, এখানে পাথরকুচি, বিগোনিয়া। এরপর চলে আসো কাণ্ডজ মূল। তো কাণ্ডজ মূলের ক্ষেত্রে উদাহরণ হিসেবে লেখো কাণ্ড থেকেই মূল সৃষ্টি হয়, তাহলে এখানে আমরা লিখতে পারি জবা। যদি বা জবার ক্ষেত্রে কিন্তু আমাদের মানে প্রধান মূল দেখা যায়, মাটির নিচের যে অংশটা সেটা প্রধান মূল, কিন্তু উপরে আমরা কাণ্ড থেকেও কি এখানে মূল সৃষ্টি করতে পারি, জবা দেখা যায়। এছাড়া আমাদের বট, অশ্বত্থ। তো বট গাছের হচ্ছে ডাল থেকে হচ্ছে নতুন গাছ সৃষ্টি হয়ে যায়, কারণ বট গাছের ডাল ভেঙে পুঁতে দিলে সেখান থেকেও কি কাণ্ড থেকেই মূল সৃষ্টি হয়, তাহলে এটাকেও আমরা ধরতে পারি। তাহলে বট, অশ্বত্থ। ঠিক আছে, তো মোটামুটি এই কয়েকটা উদাহরণ তোমরা মনে রেখো এখানে। ওকে, তাহলে আমাদের এই হচ্ছে মূলের শ্রেণী বিভাগ, এইটা আমাদের মাথায় রাখতে হবে। এবার আমরা চলে আসব পুরো যে মূল যে সিস্টেমটা আছে, বিশেষত আমরা বলছি প্রধান মূল। ঠিক আছে, কারণ এগুলোকে এখন আমরা দেখছি না, এগুলো তোমরা মোটামুটি বুঝে গেছো যে গুচ্ছমূল কি, পত্রজ মানে মূল কি এবং কাণ্ডজ মূল কি। ঠিক আছে, এইবার চলে আসবো আমরা রুট বা মূল। মূলের মধ্যে অনেকগুলো ভাগ হয় এবং এটা মোস্টলি তোমরা ছোটবেলাতেই পড়েছো এবং 4টে ভাগ মেইনলি পড়েছো, তবে এখানে আমরা যেটা দেখবো 5টা ভাগ নাও। তো এবার আমরা এখানে যেটা জানবো প্রধান মূলের কয়টি অংশ কি কি। তো এখানে আমরা ছোট্ট করে একটা হেডিং করে দিতে পারি প্রধান মূল লিখে, প্রধান মূল। তোমাদের বলেছি আমি, তোমরা কিন্তু ছোট ক্লাসে এর সম্বন্ধে জেনেছো, 4টে জেনেছো, কিন্তু এখানে তোমাদের 5টা জানতে হবে। ঠিক আছে, ওখানেই জাস্ট একটা নতুন ইনক্লুড করা হয়েছে। তো 1 নম্বর দিয়ে লেখো, একদম প্রথমে থাকছে আমাদের স্থায়ী অঞ্চল। স্থায়ী অঞ্চল, স্থায়ী অঞ্চল যেটাকে বলা হয় পার্মানেন্ট রিজিয়ন। ঠিক আছে, পার্মানেন্ট
রিজিয়ন বা পার্মানেন্ট জোনও বলা হয়, চলো জোনই লিখি তোমাদের জন্য সুবিধা হবে, পার্মানেন্ট জোন। 2 নম্বর দিয়ে লেখো মূল রোম অঞ্চল, কারণ স্থায়ী অঞ্চলের নিচেই থাকে মূল রোম, এগুলো প্রত্যেকটা আমরা ছবিতে দেখবো, ঠিক আছে। মূল রোম অঞ্চল, তো প্রত্যেকটা লেখো মূল রোম অঞ্চল, ঠিক আছে। মূল রোম অঞ্চল, মূল রোম অঞ্চলকে কি বলা হয়, এটাকে বলা হয় রুট হেয়ার জোন, ঠিক আছে। রুট হেয়ার জোন, মূলরোম অঞ্চল, তারপরে রুট হেয়ার জোন। 3 নম্বর চলে আসি, স্থায়ী অঞ্চল মূলরোম অঞ্চল। 3 নম্বরে আমাদের যেটা আসছে এটাকে বলা হয় বিভাজন অঞ্চল। আচ্ছা, মূলরোমের পরে থাকে আমাদের 3 নম্বরে বর্ধনশীল অঞ্চল। বর্ধনশীল অঞ্চল, এটা কি অ্যাকচুয়ালি গ্রোথ জোন বলা হয়, কারণ এখানে কি হয়, গাছের বা মূলের ওই অংশটা বাড়তে থাকে, বোঝা গেল। কেন বাড়তে থাকে একটু পরেই বুঝে যাবে। তো এখানে বর্ধনশীল অঞ্চল, যেটাকে আমরা লিখতে পারি গ্রোথ জোন, গ্রোথ জোন, ঠিক আছে। 4 নম্বর পয়েন্ট লেখো, 4 নম্বর পয়েন্টে আসছে আমাদের বিভাজন অঞ্চল। বিভাজন অঞ্চল, ঠিক আছে। অঞ্চলকে আমরা জোন বলছি, রিজিয়ন থাকতে পারে কোথাও, কেউ লেখাতে পারে, কোনো প্রবলেম নেই। তো বিভাজন অঞ্চল, এটাকে আমরা বলবো মেরিস্টেম্যাটিক জোন। মেরিস্টেম্যাটিক, মেরিস্টেম্যাটিক জোন, এটা খেয়াল রাখবে, ঠিক আছে। এগুলো মেরিস্টেম্যাটিক জোন, এইভাবে মনে রেখো, ঠিক আছে। 5 নম্বর লাস্ট, এটা এখানে লেখা হচ্ছে মূলত্র অঞ্চল। মূলত্র অঞ্চল, মূলত্র অঞ্চল, এটাকে বলা হয় আমাদের রুট ক্যাপ জোন। রুট ক্যাপ জোন বা রুট ক্যাপ রিজিয়ন। এবার হচ্ছে পুরো জিনিসটা আমাদেরকে ছবিতে দেখতে হবে, তো তোমরা নিচে আঁকতে পারো ছবি, অথবা খাতার পাশে ড্র করতে পারো। তাহলে এটা আমাদের প্রত্যেকটা শাখামূল। এবার তার নিচেই থাকে আমাদের মূলরোম অঞ্চল। তো মূলরোম এখান থেকে হচ্ছে এইভাবে বের হয়, আমরা দু সাইডে এঁকে নিই, তারপরে মাঝখানের গুলো দেবো, ঠিক আছে। মূলরোম অঞ্চল, তো এখানে আমাদের এরকম করে মূলরোম প্রেজেন্ট থাকে, ওকে। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের মূলরোম অঞ্চল। এরপরে এর নিচে দেখো অনেকটা অঞ্চল আমরা দেখতে পাচ্ছি। এই নিচের যে অঞ্চলটা আছে তার প্রথম অঞ্চলটাকে বলা হয় আমাদের বর্ধনশীল অঞ্চল বা সেল অফ ইলংগেশন বলা হয়, অথবা আমাদের গ্রোথ জোন বা গ্রোথ রিজিয়ন বলা হয়, কারণ এটা বৃদ্ধি পায়, ঠিক আছে। তো এগুলো আমরা পয়েন্টিং করব। তার পরের যে জোনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকটা অংশ, প্রায় এতটা, ঠিক আছে। পরের এই যে অংশটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় বিভাজন অঞ্চল। কেন, কারণ এই অঞ্চলের যে কোষগুলো থাকে তারা আসলে বিভাজিত হয়, ঠিক আছে। কারণ কোষ বিভাজিত হয়, একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, এরকম হতে থাকে, যার ফলে এই কোষগুলো এখানে বিভাজিত হয়ে যখন উপরের দিকে ওঠে, এই উপরের জায়গাটার অঞ্চলটা কি হয়, বাড়তে থাকে আস্তে আস্তে, বুঝতে পারছো। এবং বাড়তে থাকে যখন উপরের দিক থেকে এই যে মূলরোমগুলো আছে উপরে যেগুলো, সেগুলো বয়স্ক হয়ে যাওয়ার জন্য খসে যায়, নতুন মূলরোম এখানে গজাতে শুরু করে, ঠিক আছে। এইভাবেই একটা মূল মাটির নিচে বৃদ্ধি পায়। এবার দেখো লাস্ট আমরা পেয়েছিলাম মূলত্র জোন। তো এই মূলত্র জোনটা কি, একদমই শেষের দিকে মাথায় একটা ক্যাপ থাকে, ঠিক আছে, এটাকেই বলা হয় মূলত্র বা রুট ক্যাপ। এরা কি করে, এরা মাটির মধ্যে থেকে যখন মূল যায় তখন কোনো ঘর্ষণের, কারণ মাটির নিচে তো বুঝতে পারছো কত শক্ত, তার মধ্যে থেকেই দেখো আমাদের হলে কি হতো, মানে আমরা শাবল বা দা এইসব নিতাম, নিয়ে ওটাকে গর্ত করতাম, কিন্তু মূল দেখো ও নিজেই, ওর মেকানিজম এমন, ও নিজেই ওটাকে ভেদ করতে 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 মাটির তলায় যায়। তার মানে দেখো এর নিচে কি অনেক ঘর্ষণ হতে পারে, মূলটা ক্ষয়ে যেতে পারে, এই যে বর্ধনশীল অঞ্চল সেইখানের কোষগুলো কি ক্ষয়ে যেতে পারে, সেটা যাতে না হয় এটা, তাই জন্য এখানে ক্যাপের মতো একটা অংশ লাগানো থাকে, টুপির মতো একটা অংশ, যার ফলে কি হয়, এর মাথাটা একটু স্লিপারিও হয়, মানে একটু পিছিলো টাইপের হয়, যার ফলে এটা মাটির মধ্যে থেকে যখন যায় তখন খুব স্মুথলি এর মধ্যে থেকে চলে যায়, একটু পিছিলো হওয়ার কারণে এর যে ঘর্ষণ সেটাও অনেকটা কমে যায়, ঠিক আছে। এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের প্রধান মূলের 5টি অংশ, এবং এগুলো কি কি আমরা একবার পুরোটা প্রত্যেকটা ড্র করে নিই। আচ্ছা, এটা এগুলোকে আমি আরো একবার পয়েন্ট আউট করে দিই। তো দেখো এখানে তো আমার জায়গা ধরছে না, তো আমি এটা জাস্ট বলছি, তোমরা আশা করি বুঝে গেছো এতক্ষণে, আমি জাস্ট পয়েন্ট করে দিচ্ছি। এটা আমাদের 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর। তো এই 5টা পয়েন্টকে তোমরা খাতাতে নোট ডাউন করে নাও, যদি নিচে করে থাকো জায়গা থেকে থাকে পাশে, অবশ্যই প্রত্যেকটা নামকে চিহ্নিত করে দাও। এবং এটা হচ্ছে আমাদের প্রধান মূলের বিভিন্ন অংশ, নিচে একটা হেডিংও করে রাখো, প্রধান মূলের বিভিন্ন অংশ। তো দেখো প্রধান মূল সম্বন্ধে তো আমরা জানলাম, এবার মূলের হচ্ছে বিভিন্ন কাজ হয়।
কাজগুলো তোমাদেরকে বই থেকে পড়তে হবে, বাট আমি একটু বলে দিই কি কি কাজ হয়। যেরকম দেখো, মূল আমাদের মাটির নিচ থেকে জল, খনিজ লবণ, যত ভাইটামিন আছে সেগুলো যেগুলো উদ্ভিদের দরকার সেই ধরনের উপাদান মাটি থেকে শোষণ করে। এবং মূলের কোন অংশ, পার্টিকুলারলি যদি বলা হয় মূল রোম অঞ্চল, ঠিক আছে, মাটির তলা থেকে মূলের মূল রোম অঞ্চল জল এবং খনিজ লবণ শোষণ করে, 1 নম্বর। 2 নম্বর কাজ আমরা বলতে পারি যে স্থায়ী অঞ্চল, যেখানে আমাদের কিছু শাখা মূল থাকে। এই শাখা মূলগুলো মাটির সাথে গাছকে শক্ত করে আঁকড়ে ধরে রাখে, যার ফলে গাছ মাটিতে শক্তভাবে নিজেকে ধরে রাখতে পারে এবং মাটির ক্ষয় রোধ করে। শুধু যে নিজেকে ধরে রাখে তা না, মাটিকেও আঁকড়ে ধরে রাখার ফলে এখানে মাটির যে ক্ষয়, মানে ক্ষয়ে যাওয়ার যে প্রবণতা, সেটা কমে যায়। তো এগুলো হলো মোটামুটি আমাদের মূলের কাজ। ওকে, তাহলে মূলের মোটামুটি আমরা দুটো প্রধান কাজ দেখলাম, এছাড়া আরো অন্যান্য কাজ আছে, সেগুলো আমরা অতটা ইম্পর্টেন্স দিচ্ছি না আপাতত, কারণ এখানে মূলের আরো কাজ আছে। যেরকম এর পরে আমরা যখন রূপান্তরিত মূল দেখবো, তখন দেখবো মূল কিন্তু আমাদের খাদ্য সঞ্চয় করতে সাহায্য করে। যেরকম আমরা উদাহরণ হিসেবে বলতে পারি গাজর, বিট, ওলকপি, এগুলো সব মূলের রূপান্তর, এবং এগুলোর ক্ষেত্রে মূল খাদ্য সঞ্চয় করে এবং সেই সঞ্চিত খাদ্য ওটাকেই আমরা সবজি হিসেবে, খাদ্য হিসেবে গ্রহণ করি। আবার দেখো, কিছু মূল আছে তাদের মধ্যে সালোক সংশ্লেষ দেখা যায়। তো সেই সব মূলের সালোক সংশ্লেষ দেখা যাওয়ার কারণে আমরা বলতে পারি যে সেই মূলগুলো কিন্তু আমাদের সালোক সংশ্লেষে সাহায্য করে। তাহলে এগুলোও মূলের কাজ, কিন্তু ওগুলো হচ্ছে রূপান্তরিত মূলের কাজ। ওগুলো আমরা আলাদা আলাদা টাইমে দেখবো এবং করতে করতে মুখস্থ হয়ে যাবে। নর্মালি প্রধান মূলের আমাদের দুটো কাজ থাকে, এক মাটি থেকে জল এবং খাদ্য লবণ শোষণ করা, বা হচ্ছে অন্যান্য খনিজ লবণ, খাদ্য লবণ বললে ভুল হবে, খনিজ লবণ। আর দ্বিতীয় কাজ আমরা বলতে পারি উদ্ভিদের কাণ্ড বা বিটক তন্তুকে মাটির সাথে শক্ত করে আটকে রাখতে বা ধরে রাখতে সাহায্য করে মূলের স্থায়ী অঞ্চল, বা এখানে আমরা বলতে পারি এছাড়াও মাটির ক্ষয় রোধ করে মাটিকে রক্ষা করে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা মূলের রূপান্তর শুরু করব।